এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। এই মেয়ে শুনো। অস্বস্তিতে ঘুরে তাকালাম স্যারের দিকে। তিনি হয়তো বারবার এই মেয়ে বলে ডাকতে চাচ্ছেন না ফাউন্ডার্সদের সামনে, তাই সহজভাবেই আমার নাম জিজ্ঞেস করে বলেন। নাম কি তোমার? প্রচণ্ড অস্বস্তিতে মিনমিন স্বরে বললাম, মায়া। স্যার শুনতে না পেয়ে পুনরায় বললেন। কি নাম? হাঁসফাঁস করে বললাম, জি স্যার, রিক্তা ইসলাম মায়া। ও আচ্ছা, শুনো মায়া, এই ফাইলসগুলো তোমার সুলতানা ম্যামকে দিয়ে বলবে ভুলগুলো দ্রুত ঠিক করে পাঠাতে এখানে পুনরায়। যাও। মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে আর চোখে তাকালাম পাশের লোকটার দিকে। তিনি তখনও আমাকে দেখল না পর্যন্ত। লোকটার এই গম্ভীর অ্যাটিটিউড অপমান বোধ করলাম মুহূর্তে। কেন বারবার হ্যাংলার মতো তাকাচ্ছিলাম আমি লোকটার দিকে তাও বুঝতে পারছি না। শুধু লোকটাকে আমার অল্প পরিচিত মনে হচ্ছে, এই জন্য বারবার তাকাতে হবে। আজব। মাইয়া, তোমার বাসা কোথায়? কথা শুনে তো মনে হচ্ছে না তুমি চট্টগ্রামের মেয়ে। অন্য জেলায় নাকি? গম্ভীর লোকটা থেকে দৃষ্টি সরিয়ে তাকালাম বৃদ্ধ বয়স্ক লোকটার মুখের দিকে। কি অমায়িক আদলের হাসি মুখে ওনার। বয়স ৮০-র কাছাকাছি মনে হলেও দেখতে বেশ ফিট অ্যান্ড ফাইন দেখা যাচ্ছে। টাকার গরম বলে কথা, তারা তো এমনই জোয়ান থাকবে, তাই না? তাছাড়া বড়লোকদের কি আর বয়স বাড়ে নাকি অহংকারের মতো? তবে এই বয়স্ক লোকটার মুখের আদলে আমার অহংকারী ভাবটা চোখে পড়ল না। সেটা হলো স্বচ্ছতা আর শ্রদ্ধার হাসি মুখ। সেই হাসিতে আমিও অস্বস্তিতে হাঁসফাঁস করে মাথা কাত করে সম্মতি দিলাম। বুঝালাম, হ্যাঁ আমি অন্য ডিস্ট্রিক্টের মেয়ে। লোকটা ফের হাসলো, আগ্রহ নিয়ে বলল, কোন জেলার? জি, ব্রাহ্মণবাড়িয়ার। আমার কথা শুনে বেশ মজা পেল যেন বয়স্ক লোকটা। তিনি কৌতুক করে সঙ্গে সঙ্গে আমাকে বলল, বাহ, তুমি ব্রাহ্মণবাড়ির মেয়ে, দারুণ তো। তা মায়া, তুমি ঝগড়া টগড়া কেমন করো? তোমার দক্ষতা কেমন মারামারি নিয়ে? ব্রাহ্মণবাড়ির মেয়েরা বলে কথা, তোমাকে অবশ্যই এসব পারতে হবে, বুঝছো? এই যে তোমার পিছনে আমার নাতিকে দেখছো, ওরে কিন্তু মাইলা মধ্যে বেশ পেটুক মানুষ। ওর মুখ থেকে হাত চলে বেশি। ওকে হারাতে পারলে বুঝবো না তুমি সত্যি ব্রাহ্মণবাড়ির মেয়ে। কি পারবে? লোকটার মজার কথায় প্রিন্সিপাল স্যার সহ সবাই হেসে উঠল। আমি প্রচণ্ড অস্বস্তিতে হাঁসফাঁস করে মাথা নত মস্তিষ্কে আর চোখে ওনার নাতির দিকে তাকাতেই চোখাচোখি হয়ে গেল দুজনের। জেকে ধরা লজ্জা আর অস্বস্তিতে নিয়েই কি করব ভেবে না পেয়ে বোকার মতো মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে দিলাম, যার অর্থ আমি পারবো হারাতে। সম্মতি দিতেই আরও লজ্জা পেয়ে গেলাম বৃদ্ধা লোকটার কথায়। সাবাস, এই না করলে ব্রাহ্মণবাড়ির মেয়ে তুমি অবশ্য। বৃদ্ধা লোকটাকে বলতে না দিয়ে গম্ভীর লোকটা তৎক্ষণাৎ আমার উদ্দেশ্যে বলল। আউট। চমকে তাকালাম পেছনে। লোকটা যে আমাকে উদ্দেশ্য করে কথা বলল সেটা বেশ বুঝতে পারলাম, কিন্তু কেন? আমি কি ইচ্ছে করে এখানে দাঁড়িয়ে আছি নাকি? ওনার দাদাজান তো আমাকে দাঁড় করিয়ে রেখেছে, তাহলে আমাকে লোকটা এত মানুষের সামনে অপমান করছে কেন? কি করেছি আমি? রিড, বিহাভ ইউর সেলফ। এতক্ষণে বুঝলাম লোকটার নাম রিত, আর বয়স্ক লোকটা ওনার দাদা ভাই। নাম জানি না, তবে বেশ শক্ত গলায় রিত নামক লোকটাকে শাসাতে চাইল। কিন্তু ততক্ষণে লজ্জা আর অপমানে আমার চোখে জল চলে আসার উপক্রম হলো। রিত নামক লোকটা ওনার দাদা ভাইয়ের কথা আবারও উপেক্ষা করে ফের আগের ন্যায় আমাকে উদ্দেশ্য করে বলল। আই সে গেট আউট। আর দাঁড়ালাম না। অপমানে বিনীতের সহিত ছলছল চোখে প্রিন্সিপাল স্যারকে বলে চলে আসতে চাইলাম। দরজা অবধি গিয়ে হঠাৎই কি মনে করে পেছনে ফিরে আবারও তাকালাম অল্প করে। সাথে সাথে চোখাচোখি হলো দুজনার। উনি তখনও আমার দিকে কপাল কুঁচকে তাকিয়ে আছে।
ওনার দৃষ্টিতে স্পষ্ট সন্দেহের ঘোর ছিল, কিন্তু কিসের এত সন্দেহ ছিল তা জানি না। তবে লোকটার অপমানটা আমার বেশ গায়ে লেগে উঠল। ফাউন্ডার্সে স্যার কক্ষ থেকে বের হই হালকা ফুঁপিয়ে উঠলাম কান্নায়। বেশ লজ্জা পেয়েছিলাম। এতগুলো অপরিচিত মানুষের সামনে আমি সেদিন সেই লজ্জায় ছুটে বেশ করে কাঁদতে ইচ্ছে করছিল আমার। তারপরও নিজেকে সংযম করে ম্যামকে কাগজপত্রগুলো দিয়ে চলে আসলাম। বোকার মতো নিজের ব্যাগ আর ফোন না নিয়ে। অপমানের লজ্জাটা এত বেশি লাগছিল যে মনেই ছিল না আমার ব্যাগগুলো ম্যামের কাছ থেকে নিতে হবে। কাঠফাটা তপ্ত দুপুরে রোদের অতিষ্ঠ ধরনী প্রহর তাপে যখন সূর্যটা মাথার ওপর থাকে তখন মানুষ অবস্থা পায় স্নিগ্ধ আলুর মতো হয়। আমার অবস্থাটাও ঠিক সেদ্ধ আলুর মতনই হয়েছে। আমার একার অবস্থা নয়, বরং অনুষ্ঠানে উপস্থিত প্রায় অধিকাংশ ছাত্রছাত্রীর অবস্থা এই মুহূর্তে সেদ্ধ আলুর মতনই হয়েছে। প্রতিটা মানুষই কেমন ঘেমে ঘুমে যাতা অবস্থা। উফ, এই যে আমরা যারা মাঠে চেয়ার পেতে বসে আছি, শুধুমাত্র আমাদের অবস্থাটাই সিদ্ধ আলুর মতো হয়েছে, বাকিরা সবাই ভালোই আছে। স্টেজে বিশেষ অতিথিবৃন্দের জন্য বিশেষ যান্ত্রিক ফ্যানের ব্যবস্থা তোড়জোড়ভাবে করা থাকলেও মাঠে আসনে বসা শিক্ষার্থীবৃন্দের জন্য তেমন একটা যান্ত্রিক ফ্যানের ব্যবস্থা ছিল না। যাও গুটি কয়েকটি ফ্যান রয়েছে, সেগুলো বেশ দূরে দূরে সেট করা, যার ফলে এই যান্ত্রিক ফ্যানের বাতাস যে কোথায় খাড় গায়ে লাগছে আল্লাহই জানে। আর এদিকে উফ, এই অতিষ্ঠ গরমে এবার সত্যি মেজাজ খারাপ হচ্ছে আমার। গরমে আমি সব সহ্য করতে পারি, কিন্তু পায়ের জ্বালা পোড়া সহ্য হয় না একদমই। বলতে গেলে প্রচণ্ড গরমে আমার বডিতে তেমন সমস্যা হয় না, কিন্তু পায়ে ভীষণ রকমের জ্বালা পোড়ার সমস্যা হয়, যা এখনও হচ্ছে। খোলা মাঠের মঞ্চে পেছনের সারিতে প্রথম চেয়ারটাতে বসেছিলাম আমি। আমার সাথে জুইয়ের সাথে আমাদের চট্টগ্রামে একটা নতুন বান্ধবী বসেছিল, নাম শ্রেয়া। তিনজনের হাতেই একটা করে রজনীগন্ধা, ঢালার সাথে গোলাপ ফুল বাঁধা তোড়া ছিল। অন্য হাতে ছিল খাতার শক্তপোক্ত উপরের কাভার পেজটা, যেটা দিয়ে নিজেদের অনবরত বাতাস করছিলাম গরম থেকে বাঁচার জন্য। আর স্টেজে বসা অতিথিবৃন্দের একের পর এক ভাষণ শুনে শেষ করছি। শরীরে গরম আর পেটে ক্ষুধা থাকতে মানবতার ভাষণে যতটা মনোযোগী হওয়া যায়, আমি ঠিক এই মুহূর্তে ততটাই মনোযোগী ছিলাম সংশ্লিষ্ট ভাষণে, যার জন্য প্রায় ঘাড় এদিক সেদিক ঘুরিয়ে রাস্তা খুঁজছিলাম এখান থেকে উঠে যাওয়ার। আমার চেষ্টা বরাবরই ব্যর্থ হচ্ছিল। চারপাশে সিনিয়রদের পহরদারির জন্য ব্যর্থতা আর অমনোযোগিতার ফের চোখ ঘোরালাম স্টেজের দিকে। সারিবদ্ধভাবে সকলেই বসা সেখানে। আমাদের বিশেষ অতিথিবৃন্দরাও রয়েছে সেখানে। প্রিন্সিপাল স্যার, আরাফ খান, নিহাল খান, রিত খান সবাই আছে একের পর এক বসা অবস্থায়। ইতিমধ্যে আমি সবার নামটাও জেনে নিয়েছি শ্রেয়ার থেকে। যেহেতু শ্রেয়া চট্টগ্রামের মেয়ে, তাই চট্টগ্রামের মানুষের খবর ওর ভালো জানা। তবে সবচাইতে বেশি যেটা আমার নজর কেড়েছে সেটা হলো রিত খানের পরিবার, নাকি বংশগত সূত্রে তারা চট্টগ্রামবাসী, আর পারিবারিকভাবে অর্ধেক পরিবার নাকি রিত খানের সাথে ঢাকা থাকে, আর বাকি অর্ধেক পরিবার নাকি চট্টগ্রাম শহরে থাকে নিহাল খানের সঙ্গে। তার মানে রিত খানের বাবা মা একসঙ্গে থাকেন না। এবার কেন তারা একসঙ্গে থাকেন না সেটা আমি আরও অনেক পরে জেনেছিলাম। আচ্ছা, যাই হোক, এবার মূল কথায় আসি। রিত খানের বাপ দাদারা বংশগতভাবেই তারা রাজনীতি করে। সেই ব্রিটিশ আমল থেকেই রাজনীতি খাতায় নাম তাদের। বর্তমানে রিত খান এই কলেজের ফাংশনে অ্যাটেন্ড করার মূল উদ্দেশ্য হলো ওনার বাপ দাদাকে রাজনৈতিক বিষয়ে সমর্থন করা। রিত খানের বাবা নিহাল খান বর্তমান চট্টগ্রাম সদরের মন্ত্রী, জাতীয় সংসদ সদস্যের আসনপ্রাপ্ত নেতা হওয়ায় তিনি চট্টগ্রামেই থাকেন। বাবা আরাফ খানও বাকি পরিবারদের নিয়ে। রিত খান ঢাকায় থাকেন মাকে নিয়ে, তবে ওনাকে প্রায়শই নিজের বাবার সঙ্গে দেখা যেত।
ভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত অবস্থায়। আমাদের কলেজের ফাংশনটা ছিল রিত খানের জন্য, তেমন একটা উদ্দেশ্য মাত্র বাবাকে সমর্থন করার। তবে আমার এই বিষয়ে সঠিক ধারণা ছিল না। তবে বলতে হবে লোকটা সত্যি অনেক দারুণ দেখতে। ফিদা হবার মতো সকল দিকই আপাতত ওনার মধ্যেই ছিল। এই মুহূর্তে উনি ওনার বাবার পাশে বসে গম্ভীর মুখে নিজের দাদা ভাইয়ের ভাষণ মনোযোগ সহকারে শ্রবণ করছেন। এই বিষয়টিও চোখে লাগার মতনই ছিল। ওনার গাম্ভীর্য, ওনার পার্সোনালিটি সব কিছুই মনোমুগ্ধকর। আর এই জন্য আমার আশেপাশে প্রায় অনেক মেয়েই স্টেজের ছবি তোলার বাহানায় শুধু ওনার ছবি তুলছে জুম করে করে। আমি সেটা দেখছি আর মনে মনে কি ভাবছিলাম জানেন? শুনতে হাস্যকর লাগলেও এটাই সত্যি যে সেদিন আমি পেছনের সারিতে বসে বসে শুধু লোকটার কয়েকটা গার্লফ্রেন্ড থাকতে পারে সেটার হিসাব করেছিলাম। আরে ভাই, আপনি বলুন, হিসাব করবই বা না কেন? সুন্দর মানুষ চোখে পড়লে সর্বপ্রথম আমাদের মাথায় এই কথাই আসে যে তার হয়তো কোটিখানিক গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আছে। তাছাড়া একজন সুদর্শন নেতা বলে কথা, নিশ্চিত তার বস্তা ভরে ভরে গার্লফ্রেন্ডও আছে। নেতারা কি আর ভালো চরিত্রের মানুষ হয় নাকি? তলে তলে যে কত ঘাটের পানি খায়, তার হিসেব এরা নিজেরাও দিতে পারবে না। রিত খানের করা অপমানটার জন্য আমি সেদিন তাকে এক দল দুশ্চরিত্রা নেতাদের দলে ফেলে মনে মনে বেশ শান্তি পেয়েছিলাম। কিন্তু কে জানতো আমার এই শান্তিটা মাত্র অল্প সময়ের জন্য স্থায়ী ছিল। রিত নামক লোকটার সাথে আমার দ্বিতীয়বার দেখা হয়েছিল সুলতানা ম্যামের অফিসে। বিকাল তখন 3টার ঘরে। সম্পূর্ণ অনুষ্ঠান শেষ করে আমি গিয়েছিলাম ম্যামের কাছে আমার ব্যাগ আর আরিফ ভাইয়ার ফোন ফিরিয়ে আনতে, যেটা আমি তখন তাড়াহুড়োয় ভুলেই এসেছিলাম ম্যামের কাছে। জুই আমার জন্য কলেজ গেটে অপেক্ষা করছিল শ্রেয়ার সাথে। বাকি স্টুডেন্টরা যে যার মতো করে বাসায় ফিরে যাচ্ছিল। আমরাও চলে যাব, কিন্তু ব্যাগের জন্য পুনরায় ফিরে আসতে হয়েছে আমাকে সুলতানা ম্যামের কাছে। দরজার বাইরে দাঁড়িয়ে ম্যামের কাছ থেকে পারমিশন নিয়ে ভেতরে ঢুকতেই হতভম্ব হয়ে যাই আমি। এতক্ষণ যাও একটু সাহস ছিল মনে, এখন পুরোপুরি নার্ভাস হয়ে চুপসে যাই কক্ষের ভেতরে। রিত খানের উপস্থিতি দেখে প্রচণ্ড হাঁসফাঁস করে চোখ তুলে রুমের উপস্থিত 3টে মানুষকেই দেখে নেয়। রিত খান ল্যাপটপের সম্মুখে বসে কিছু একটা দেখছেন, আর ওনার পাশে দাঁড়িয়ে থাকা লোকটা রিত খানকে ল্যাপটপের স্ক্রিনে কিছু একটা দেখতে সাহায্য করছে। বুঝিয়ে বুঝিয়ে বলে। আমি বুঝলাম হয়তো তারা জরুরি কোনো প্রজেক্ট নিয়ে আলোচনা করছে। আমি রুমে ঢুকতে প্রথমে চোখাচোখি হয়েছিল রিত খানের সঙ্গে, সেই জন্য তখনকার অপমানিত চক্ষু লজ্জাটা বেশি লেগেছিল আমার। অতিরিক্ত টেনশন আর নার্ভাসনের জন্য ওনার ওপর থেকে দৃষ্টি সরিয়ে ম্যামের দিকে তাকালাম। ম্যাম আমার দিকে তাকিয়ে আছে কপাল কুঁচকে, হাতে কিছু কাগজপত্র নিয়ে। হয়তো তাড়াহুড়োয় ম্যাম এই কাগজগুলো গোটাচ্ছে। আমাকে দেখেই ম্যাম বলে উঠল, কি চাই? আমি হাঁসফাঁস করে আর চোখে রিত খানের দিকে তাকাতে চাইলাম। দেখলাম উনি এক পলক আমাকে দেখে পুনরায় নিজের কাজে মনোযোগ হয়ে গেছেন ইতিমধ্যে। তার মানে আমার দিকে আপাতত ওনার মনোযোগ নেই। আমি অস্বস্তিতে হাঁসফাঁস করে ইতস্তত গলায় বললাম ম্যামকে, ম্যাম আমার ব্যাগ আর ফোনটা চাই। ও, তোমার ব্যাগ আর ফোন আমি টিচার রুমে রেখে এসেছিলাম তখন। তুমি অফিস সহকারী সাজিদকে বলো আমার কথা, সে তোমার ব্যাগ কত দিয়ে দিবে। যাও। জি ম্যাম। জড়তায় মাথা নাড়িয়ে ম্যামকে সম্মতি দিয়ে আর কোনো দিক না তাকিয়ে চলে যেতে চাইলাম চুপি সারে। সোজা ঘুরে বের হতে চাইলে তখনই শুনলাম রিত খানের গম্ভীর গলা। আপনি খেয়েছেন? কিছুটা চমকেই পিছনে ফিরলাম। রিত খান নামক একজন অপরিচিত মানুষ আমার খাওয়া দাওয়ার কথা জিজ্ঞাসা করছে। বিষয়টা আমার কাছে বেশ অবাক করার ছিল, তাই পেছন ঘোরার সাথে সাথে রিত খানের উদ্দেশ্যে মিহি স্বরে বলে ফেললাম, না স্যার। আমার উত্তরের সাথে সাথে তৎক্ষণাৎ আরও একটি উত্তর আসলো আমার কানে। পাশ থেকে রিত খানের কথার উত্তর দিল,
পাশ থেকে রিত খানের কথার উত্তর দিয়ে সুলতানা ম্যাম বললেন, না স্যার, খাবো একটু পর। বুঝলাম ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছি আমি। আপনি খেয়েছেন। সমাদরের কথাটা রিত খান আমাকে নয় বরং সুলতানা ম্যামকে জিজ্ঞাসা করেছিল। আমি মাছ থেকে ভিন দায়িত্বে মেহমান হয়ে গেলাম তাদের মধ্যে। না বুঝেই অন্যের কথার উত্তর দিয়ে নিজের লজ্জিত হলাম। কি লজ্জা, কি লজ্জা! আসলে বিভ্রান্তিকর লজ্জাজনক পরিস্থিতি কাকে বলে সেদিন আমি হাড়ে হাড়ে টের পেয়েছিলাম রিত খানের সামনে। আজও আমার সেদিনের লজ্জাজনক পরিস্থিতির কথাটা মনে হলে হাত পা জুড়িয়ে কান্না করতে ইচ্ছে করে। কি লজ্জাটাই না পেয়েছিলাম আমি। লজ্জার কারোর দিকে তাকাতেও পারছিলাম না, বরং লজ্জিত হয়ে আমি যখন নিজের দৃষ্টি লুকাতে ব্যস্ত ঠিক তখনই শুনলাম রিত খানের পুনরায় গম্ভীর গলার স্বর। তিনি ম্যামকে বললেন, আপাতত আপনার এখানে কাজ শেষ ম্যাডাম, যান আপনি গিয়ে খেয়ে আসুন, বাকিটা আসিফ দেখে নেবে। রিত খানের কথায় সুলতানা ম্যাম আপত্তি করে বলতে চাইল, জি স্যার, যাচ্ছি। কেন আপনার? ম্যামকে বলতে তিনি পুনরায় বলল, আপনি এখন আসতে পারেন ম্যাডাম। ওনার অবাধ্য গলায় আমি চমকে উঠে চোখ তুলে তাকাতেই চোকাচোকি হলো দুজনের। তার মানে এতক্ষণ যাবৎ উনি আমার দিকে তাকিয়ে কথাগুলো ম্যামকে বলছিল। প্রচণ্ড অস্বস্তিতে দ্রুততার সঙ্গে নিজের দৃষ্টি নিচে নামিয়ে নিলাম। এতক্ষণ যাবৎ বোকার মতো ওনাদের সামনে দাঁড়িয়ে আছি বিষয়টি বোধগম্য হতেই আস্তে ধীরে ম্যামের পেছন পেছন আমিও বের হতে চাইলাম, কিন্তু পেছন ঘুরতেই রিত খানের ডাক কানে আসলো তৎক্ষণাৎ। আপনি থাকুন মিস। আমি এবার আর বোকার মতো দাঁড়ালাম না। ভাবলাম এই কথাগুলো মনে হয় সুলতানা ম্যামকে বলেছেন তিনি, তাই ভালোই ভালোই চলে আসতে চাইলে রিত খানের শক্ত গলার ধমকে মুহূর্তেই কেঁপে উঠলাম আমি। এই মেয়ে, তোমাকে থাকতে বলছি না আমি। কোথায় যাচ্ছ তুমি? ধমক খেয়ে সাংঘাতিক চমকেছিলাম আমি। লোকটা তো সুবিধার নয়, সাংঘাতিক অসুবিধের মানুষ তিনি। চেনা নেই জানা নেই একটা অপরিচিত মেয়েকে এত বড় ধমক দিবে! আল্লাহ! সকালে প্রিন্সিপাল স্যারের রুমে অপমান করলো আর এখন শাসাচ্ছে। কিন্তু কেন? কি দোষ করেছি আমি? নাকি আমরা পূর্ব পরিচিত? কই, আমার তো কিছুই মনেই পড়ছে না জীবনে কখনো এই ব্যক্তির সাথে আমার দেখা হয়েছে বলে। লোকটার ধমকে আরও সিটিয়ে গেলাম আমি। বুকের ভেতর ভয় নামক হৃৎপিণ্ডটা কেমন ধুপধাপ করে সারা শরীরে লাফালাফি করে জানান দিচ্ছিল সে যে কোনো সময় কাঁপতে কাঁপতে আমাকে অজ্ঞান করে দিবে। অতিরিক্ত ভয়ে যেমন মানুষের দিশেহারা হয়ে যায়, আমার অবস্থাটাও ঠিক তেমনই ছিল। অতিরিক্ত ভয়ের কারণে মুখ দিয়ে তেমন কোনো কথা বের হচ্ছিল না। হাত পা ঠান্ডা অনুভব করছিলাম, গলা দিয়ে তেমন কোনো কথা বলার জোর পাচ্ছিলাম না নার্ভাসনের জন্য। তারপরও নিভে যাওয়া গলায় একটু করে পেছন ঘুরে বলেছিলাম, জি আমাকে। তৎক্ষণাৎ শক্ত গলায় উত্তর আসলো ওনার, ইয়েস ইউ, কাম হিয়ার, এদিকে আসো। ছেড়ে রাখা শাড়ির আঁচলটা একটু চেপে ধরে নত মস্তিষ্কে 2 কদম এগিয়ে ওনার সম্মুখে দাঁড়াতেই উনি বললেন, পিছনের সারিতে বসার মতো কি পড়াশোনাতেও পিছিয়ে আছেন নাকি আপনি? চমকে উঠে লোকটার দিকে তাকালাম ভাসা ভাসা চোখে। শুধু চমকিয়েছি বললে ভুল হবে, ভীষণভাবে হতবাক হয়েছিলাম যে এত মানুষের ভিড়ে কি লোকটা আমাকে লক্ষ্য করেছিল যে আমি কোথায় বসেছিলাম। দেখতে পেয়েছিল আমি পেছনের সারিতে বসেছিলাম, সেটা অবশ্যই দেখতে পেয়েছেন। না দেখতে পেলে এই মুহূর্তে কি করে আমাকে খোঁচা দিত আমার পেছনে বসা নিয়ে? আমার হতবাক চেহারার দিকে তাকিয়ে উনি ফের প্রশ্ন করেন আমাকে। মিস অর মিসেস? ওনার কথার মানে প্রথমে বুঝতে না পেরে অবুঝ গলায় বললাম, ম্যারিড অর আনম্যারিড? জি আনম্যারিড। মানে সিঙ্গেল? ওনার কুচকানো কপালের দিকে তাকিয়ে বুঝলাম আমার কথাটা ওনার মন মতো হয়নি। হয়তো অন্য কোনো উত্তরের প্রত্যাশা করেছিল, এমন টাইপ হবে। আমি ওনার দৃষ্টিতে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে জানাই, আমার কথায় উনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন।
পাশের লোকটাকে ডিঙিয়ে আমার সম্মুখে এসে দাঁড়ালেন টেবিলের সঙ্গে ঠেস দিয়ে। আক্রোশে হেয়ালি গলায় বলে, আজকাল বিবাহিত অবিবাহিত মেয়েদের চেনার উপায় নেই, সবাইকে দেখতে কেমন একই রকম লাগে। এজন্য আজকালকার মেয়েগুলা সহজে মিথ্যা বলে নিজেদের সিঙ্গেল দাবি করতে পারে, তাই না? আচ্ছা, যাই হোক সেই সব কথা। আপনি নিশ্চয়ই অবিবাহিত সিঙ্গেল নারী হবেন, আর আমাকেও সত্যি বলছেন, এটাও আমি বিশ্বাস করি। তবে আমার মিঙ্গেল ও তারক একজন বিবাহিত মহিলাকে চাই। আপনি সে নন, তাই আমার আপনার প্রয়োজন নেই, আপনি আসুন। লোকটা পরপর কথায় হাঁ হয়ে গেলাম আমি। সবগুলো কথাই কেমন মাথার ওপর দিয়ে গেল। ছেলেরা অবিবাহিত সিঙ্গেল মেয়ে খুঁজে নিজের জন্য, আর এই লোক বিবাহিত মিঙ্গেল মহিলা খুঁজছে নিজের জন্য পরকীয়া করতে। ছি, কি খারাপ এই লোক! পরকীয়া করার জন্য শেষে কিনা বিবাহিত মহিলাদের খোঁজ করছে। ছি, এত রুচি খারাপ নেতাদের। হয় প্রচণ্ড ঘৃণায় গা শিরশির করে উঠে আমার। যাও, লোকটার ওপরে চোখের দেখায় ভালো লেগেছিল, কিন্তু লোকটার রুচি সম্পর্কে জেনে ততটাই গা ঘিন ঘিন করে ওঠে অরুচিতে। লোকটার চরিত্রে খারাপ এই কথাটি সর্বপ্রথম আমার মস্তিষ্কে সেদিন ঢুকেছিল রিত খানের বিরুদ্ধে। হওয়ার কথা ছিল, আমার জীবনটা কোনো নাটক বা সিনেমার কাহিনী ছিল না যে নায়িকাদের মতো নাটক করে ভনিতা করে সব কিছু উড়িয়ে দিব। বরং আমি ওনার কথাগুলো বাস্তব ভিত্তিতে নিয়েছিলাম। হঠাৎ দেখা হওয়া রিত খানের তারপর কথাগুলো আমার কাছে বেশ অন্যরকম লেগেছিল। বাস্তবে আমাদের সাথে কোনো পুরুষ যদি হঠাৎ দেখায় এমনভাবে কথা বলে, তাহলে আমরা তার সম্পর্কে ঠিক দুটো ধারণা করি। এক, হয়তো সামনের লোকটা পাগল, নয়তো তার ক্যারেক্টারে সমস্যা আছে। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। রিত খানকে পাগল বলার প্রশ্নই ওঠে না, কারণ রিত খানকে অত্যন্ত ঠান্ডা মাথায় সব কিছু হ্যান্ডেল করতে দেখেছিলাম আমি। তাই দ্বিতীয় কারণটাই আমার মস্তিষ্কে গেঁথে গিয়েছিল রিত খানকে নিয়ে। আমি যখন রিত খানের ক্যারেক্টার নিয়ে চিন্তা ভাবনায় বিভোর ছিলাম, ঠিক তখনই আমার ধ্যান ভাঙে আবারও ওনার প্রশ্নে। নাম কি? লোকটার হঠাৎ প্রশ্নে আবারও অবাক হয়েছিলাম, কারণ ওনার সামনেই তো সকালে ওনার দাদাভাইকে আমি আমার নামটা বলেছিলাম। তখন কি উনি শুনতে পাননি আমার নামটা? নাকি শুনেও এখন নাটক করছে আমার সাথে? জি, আপনার কি মনে হয় আমার নাম আপনার কাছে জানতে চাইবো? লোকটার তেড়ামির কথাই বুঝলাম রিত খান মোটেও সহজ মানুষ নয়। আমার মতো অপরিচিত মানুষের সাথে যদি তার এত তেড়ামি হয়, তাহলে পরিচিত মানুষদের সাথে এই লোক কতটা তেড়ামি করে আল্লাহই জানে। এত তেড়ামি করার জন্য এই লোকের একটাও গার্লফ্রেন্ড টিকেছে কিনা কে জানে। তাছাড়া আমার মনে হচ্ছে লোকটা আমার নামটা জেনেও তেড়ামি করে আমার কাছে পুনরায় জিজ্ঞাসা করছে। এই জন্য আমিও রিত খানকে পরীক্ষা করার জন্য মিথ্যে একটা নাম বলে ফেলি চট করেই। ইসরাত জাহান নামটা বলেই ভয় ভয় নিয়ে তাকালাম ওনার দিকে। যদি মিথ্যে নাম বলার অপরাধে আবারও ধমক দেয় আমাকে, সেই ভয়ে। কিন্তু না, লোকটা তেমন কিছুই করলো না, বরং স্বাভাবিক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, যেন উনি কোনো কারণে হতাশ হলেন। আমার এই উত্তরে ওনার হতাশ হওয়ার ফেসটা দেখে বুঝলাম উনি সত্যি সত্যি আমার সকালে বলা নামটা উনি শোনেননি। হয়তো কাজের মাঝে ছিল বলে আমার নামটা লক্ষ্য করেননি তখন। এই জন্যই হয়তো পুনরায় আমার কাছে নামটা শুনে শিওর হতে চেয়েছিল কোনো কিছু নিয়ে। কিন্তু আমি ওনাকে পরীক্ষা করতে গিয়ে ভুল নাম বলে ফেললাম। এখন সত্যিকারের নামটা বললে নিশ্চয়ই উনি আমাকে মিথ্যেবাদী বলে মনে করবেন। এই জন্য চুপ করে গেলাম নিজের নামটা ওনাকে না বলে। নামটা সুন্দর, তবে আমার পছন্দ নয়। আউট। আবারও অপমান। লোকটার কি আর কোনো কাজ নেই নাকি যখন তখন আউট আউট বলে অপমান করে আমাকে? আমি কি ইচ্ছে করে এখানে ছিলাম নাকি? হুম, বরং উনিই তো আমাকে একের পর এক প্রশ্ন করে এখানে আটকাচ্ছেন। বারবার
মনে মনে অনেকটা চেতে গেলেও মুখে প্রকাশ করলাম না কিছু, বরং নম্রভাবে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে রুম থেকে বের হতে চাইলে ফের শুনলাম হৃদ খানের প্রশ্ন। সিক্ত গলার স্বর, তিনি আমাকে উদ্দেশ্য করে বলছেন, আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়ার সব মেয়ে কি বেয়াদব, প্রতারক, পালাতক আর ঝগড়াটে হয়, নাকি ভালো মেয়েও পাওয়া যায় ব্রাহ্মণবাড়িয়াতে? ধৈর্যসীমা অতিক্রম করেছিল সেদিন হৃদ খান। তারপরই জোর গলায় লোকটাকে কিছু বলতে পারিনি। এমনই লোকটা বারবার ব্রাহ্মণবাড়িয়ার সম্পর্কে আজে বাজে কথা বলে আমাদের বদনাম রটাচ্ছে। এখন আমি যদি পাল্টা উত্তর করতাম তাহলে লোকটা নিশ্চিত আমাকে আঙুল দিয়ে দেখিয়ে বলতো, এই তো তুমি ব্রাহ্মণবাড়িয়ার বেয়াদব ঝগড়াটে মেয়ে। শুধু নিজের মাতৃভূমি বদনাম হবে বলে রাগ চেপে হনহন করে বেরিয়ে পড়েছিলাম লোকটার সামনে থেকে, নয়তো লোকটা যা তা বলে আমাকে আরও অপমান করতে সেখানে থাকতো। হাতে প্রেমের চিঠি নিয়ে হাঁটছি, সাথে ফ্রিতে 2টো লাল গোলাপও আছে। এইগুলো কিছুক্ষণ আগে আমাদের কোচিংয়ের এক সিনিয়র ভাই দিয়েছে। সে বরাবরই আমাকে প্রেম নিবেদন করে যাচ্ছিল বিগত 1 মাস ধরে। আমি তার ডাকে সাড়া দেইনি কখনো। সাড়া না দেওয়ার পেছনে যথেষ্ট কারণও ছিল। আমি বিবাহিত মেয়ে, আর বিবাহিত মেয়েদের যেমন প্রেম ভালোবাসা মানায় না, ঠিক তেমনই মানায় না তাদের হাতে প্রেমপত্র, সেটাও। কিন্তু এই কথাটা কিভাবে বোঝাবো গর্ধব ছেলেদের? বিগত 1 মাস ধরেই কোচিংয়ের ভাইয়াটি আমাকে এটা সেটা বলে জ্বালাতন করত এতদিন, কিন্তু আজ তো সরাসরি ফুল আর চিঠি দিয়ে বসলো এক সিনিয়র আপুকে দিয়ে। আমি প্রথমে নেইনি, পরে আমার অনুপস্থিতিতে এসব আমার ব্যাগে রেখে গেছে। সেটা আমি মাত্রই ব্যাগ খুলে বুঝতে পারলাম। সকালে কোচিং ক্লাস শেষ করে কলেজে যাওয়ার পথে আইসক্রিম খেতে ব্যাগ থেকে টাকা বের করতে গিয়ে চিঠি আর ফুলগুলো পেলাম। সেই থেকেই এইগুলো আমার হাতে। আর জুই, সে তো এক ঝুলি প্রশ্ন খুলে বসে আছে আমার সম্মুখে, 2 হাতে আইসক্রিম নিয়ে। হাতে চিঠি আর ফুলের দিকে তাকিয়ে হতাশার দীর্ঘ শ্বাস ফেলে কাঁধে কলেজ ব্যাগটা চাপালাম। অন্য খালি হাতটা দিয়ে দোকানের বিল পরিশোধ করে চট করে জুই থেকে কোন আইসক্রিমটা নিয়ে নিলাম। বিনা বাক বয়ে সামনের দিকে ঘুরে যেতেই জুইও দ্রুততার পা চালায় আমার সাথে। আমি এক হাতে ফুল আর চিঠি নিয়েই আইসক্রিমের প্যাকেট ছেড়ে মুখে আইসক্রিম তুলতে পাশ থেকে ক্ষেপ্ত হলো জুই। নিজের করার প্রশ্নের উত্তর না পেয়ে চেতন গলায় বলল, অসভ্য মাইয়া, বলবি কিছু? তোরে এসব কে দিছে? তুই কি লুকিয়ে প্রেম করছিস? জুইয়ের কথায় রাগ হলো না, বরং হতাশায় বুক ভার হলো আমার। অনেক ইচ্ছে ছিল কলেজে উঠে লুকিয়ে একটা প্রেম করব, কিন্তু আমার স্বপ্নে মাটি চাপা পড়ে গেল আধার রাতের হঠাৎ বিয়েতে। হয়তো আমার বিয়ে না হলে আজ এই চিঠি আর গোলাপ ফুল পেয়ে চিন্তা ভাবনা করতাম সিনিয়র ভাইয়ের সাথে প্রেমটা করব কি না। কিন্তু হায় আমার অসহায়তা! নাম দাম কিছুই জানি না এমন এক ব্যক্তির সঙ্গে আমার বিয়ে হলো। তার জন্য আমার কাছে দুনিয়ার সকল পুরুষই হারাম হয়ে আছে, অথচ হালাল পুরুষের চেহারাটা অবধি মনে নেই। গায়ে কলেজের সাদা ড্রেস, রাস্তার ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে হাতের ফুল আর চিঠির দিকে তাকিয়ে হতাশ গলায় জুইয়ের প্রশ্নের উত্তর দিয়ে বললাম, প্রেম করার ভাগ্য আমার নেই। আমার জন্য প্রেমটা হারাম হয়ে আছে এক অচেনা হালাল পুরুষের জন্য। আমার ভারী কথাগুলো হয়তো জুইয়ের মস্তিষ্ক ক্যাচ করতে পারল না। কি বলেছি সেটা নিয়ে বোঝার কথাও না। আমার হঠাৎ বিয়েটা তো আজও লুকায়িত জুইয়ের কাছ থেকে, তাই ও বুঝবে কি আমি কি বলেছি। কি বলছিস আবোল তাবোল? ঠিক করে বল, এসব কে দিয়েছে? সত্যি করে বলবি ঋতু, তুই কি প্রেম করছিস কারোর সাথে? না। তাহলে? আর কথা ঘুরালাম না, সোজা সাপটা উত্তরে হাঁটতে হাঁটতে বললাম, রিফাত ভাইয়া দিয়েছে এসব, আমি নিতে চাইনি, তাই তার এক মেয়ে ফ্রেন্ডকে দিয়ে আমার ব্যাগে রাখিয়েছে। এখন টাকা বের করতে গিয়ে মাত্রই দেখলাম
আমার কথায় খানিকটা চমকে ওঠার মতোই করে অধৈর্য গলায় জুঁই বলল, রিফাত ভাই দিয়েছে মানে? কাশিম স্যারের ছেলে সুন্দরী রিফাত ভাইয়ের কথা বলছিস তুই? জুঁইয়ের হালকা পাতলা উত্তেজনায় সম্মতি দিয়ে বললাম, হুম। ও মাই গড, সিরিয়াসলি ঋতু? কোচিংয়ের সবচেয়ে হ্যান্ডসাম রিফাত ভাই তোকে পছন্দ করে? রিয়েলি? ঋতু, তুই কি ওনার প্রপোজাল অ্যাকসেপ্ট করবি? দায়সারা উত্তরে বললাম, না। কেন? এমনই, ওনাকে আমার পছন্দ না, তাই। কি বলিস? এত সুন্দর ছেলেকে তুই না করছিস কেন? সুন্দর ছেলে বলেই না করছি। বেশি সুন্দর ছেলে পেলে আমার হজম হয় না। সুন্দর ছেলে মানেই সে নিজেকে আমার থেকে বেশি দাম দিবে সুন্দর বলে। তাই আমি আমার থেকে অসুন্দর ছেলেদেরকে বিয়ে করব। তারা যেন নিজেকে নিয়ে অহংকার করতে না পারে, বরং সারাক্ষণ আমাকে নিয়ে ভাবে এবং বউ বউ করে, শুধু আমাকে ভালোবেসে যাবে, ব্যাস। ও আচ্ছা, এত গভীরে তোর চিন্তা ভাবনা। ওকে, নাইস চিন্তা ভাবনা। তার মানে তুই কালো বেটে আর বয়স্ক বুড়িওয়ালার লোক বিয়ে করবি, এই তো? সুন্দরী বউ বলে যে তোকে সারাক্ষণ আদর করবে, এমনটাই তো তোর চাওয়া, তাই না? যা, অতি শীঘ্রই পেয়ে যাবি তোর বয়স্ক ভুড়িওয়ালা কালো বেটে করে জামাইটারে। দোয়া দিলাম। জুইয়ের কথায় নাক মুখ কুচকে তাকাই আমি। মেয়েটা সব সময় 2 লাইন বেশি বোঝে, কথা বলে। এই মাইয়া আমারে দোয়া দিয়েছে নাকি বদদোয়া? রাগে ওর দিকে তাকিয়ে কটমট করে বলি, তোরে বলেছি আমি বেটে বয়স্ক বুড়িয়ালা লোক বিয়ে করব? তুই জানোস আমার জামাই কত লম্বা? আমি তার কাঁধের সমান, হয়তো এত লম্বা সে। আর তার ইয়া প্রশস্ত বডি। আসছে আমার জামাইয়ে ভুড়িওয়ালা বলতে। আমার জামাই ভুড়ি বলতে কিচ্ছু নাই। শো, নিজের চিন্তা কর, তোর বদদোয়া আবার তোর উপরেই না পড়ে যায়। খুব বিস্মাইয়া, আমার এত বড় জামাইরে বেটে বলতে আসছে, তার ফাজিল শালি। যাহ তুই। কথাগুলো বলতে বলতে থেমে যাই। মুখ ফসকে কোথায় ভুলটা করে ফেললাম বুঝতেই হাতের ফুল, চিঠি আর আইসক্রিম নেই চমকে উঠি উদ্দীপনায়। আল্লাহ! চিঠি আর আইসক্রিম নেই চমকে উঠে উদ্বিগ্নতায়। আল্লাহ, আমি এবার শেষ বলে মৃদু স্বরে চিৎকার করে 2 হাতে মুখ চেপে ধরলাম ভয়ে। জুই যে মানুষ আমাকে আস্ত রাখবে না, আর আমার পেট থেকে একটা কথা বের করেই ছাড়বে। আমি ভয়ের তাড়নায় উত্তেজিত ভঙ্গিতে হতবাক জুইকে ফেলে হঠাৎই থেকে দৌড় লাগালাম জুইয়ের থেকে পালিয়ে বাঁচতে। কয়েক সেকেন্ড দৌড়াতে কানে আসলো জুইয়ের রাগান্বিত স্বর। আমার পিছন পিছন দৌড়ানি থামেনি। ভয়ের তাড়নায় দৌড়াতে থাকলাম শুধু। মুখ ফসকে এত বড় ভুলটা কিভাবে করলাম আমি? এবার যদি জুই সবাইকে বলে দেয় তো নিশ্চিত আমাকে সবাই মেরে ফেলবে। আব্বুর কানে গেলে তো আমি শেষ, রক্ষা নেই। আল্লাহ, তুমি সহায় হও। মনে মনে আল্লাহর নাম নিয়ে দৌড়াচ্ছিলাম। আগামীতে কি হবে সেই ভেবে ভয়ে, টান টান উত্তেজনায় বর্তমানের অবস্থাটাও ভুলে গিয়েছিলাম। এই মুহূর্তের জন্য ভুলে গিয়েছিলাম আমি কলেজ ড্রেসে রাস্তায় দৌড়াচ্ছি। আসলে মানুষের মনে যখন ভয় বাসা বাঁধে তখন তার মস্তিষ্ক নাকি অচল হয়ে যায়। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। ভয় এতটাই ছিল যে বর্তমান অবস্থানের কথাটা ভুলে হুমড়ি খেয়ে পড়লাম কারোর গায়ে। আমার হঠাৎ ধাক্কায় লোকটাও খই হারায়। গড়াগড়ি করেই দুজনে চটং পটাং রাস্তায় পড়লাম। বলতে গেলে ফ্রিতে ছোটোখাটো বাংলা সিনেমার সিন হয়ে গেল আর কি। আমি নিচে, সে উপরে। আহ, কি দৃশ্য! তবে আমার কাছে বেশ রোমান্টিক না হলেও সামনের মানুষটা রেগে যাওয়ার মতো যথেষ্ট মজাদার ছিল। সিনটা হয়েছিল তাই। লোকটা আমার উপর রেগে মেগে ফায়ার হয়ে গিয়েছিল, হুমকি ধমকি সব কিছু দিয়ে বসেছিল। তবে সেটা চাপা স্বরে, পাবলিক প্লেসে বলে সেই যাত্রায় বেঁচে গিয়েছিলাম আমি। কি আমার স্টুপিড কাণ্ডগুলা! আচ্ছা, যাই হোক, এবার আসি মূল কথায়।
জুঁইয়ের ভয়ে তখন উত্তেজিত ভঙ্গিতে দৌড়াতে দৌড়াতে গুটি কয়েক মিনিটের মধ্যেই হঠাৎ করে সেই লোকের সাথে ধাক্কা খেয়ে বসি। আসলে ধাক্কা বললে ভুল হবে, আমি দৌড়াতে দৌড়াতে লোকটার পিঠের ওপর পড়ে যাই, যার জন্য লোকটার গায়ে তৎক্ষণাৎ লেপ্টে যায় আমার অর্ধ খাওয়া আইসক্রিমটা। এইটুকুতে আমার সিন শেষ হয়নি। তারপর যেটা হয়েছিল সেটা আরও করুণ দশা। লোকটার পিঠে ধাক্কা লেগে পড়তে গিয়ে নিজেকে বাঁচাতে তৎক্ষণাৎ শক্ত মুঠোয় পেছন থেকে লোকটার কলার আঁকড়ে ধরতে চাইলে ঘটে হিতের বিপরীত। লোকটার পেছনে কাপড়টা ছিঁড়ে ফুঁড়ে লোকটাকে সহ ঠাস রাস্তায় গড়াগড়ি করে পড়ে গেলাম। তক্ষণে নিচে পড়ে কোনোই আর কোমরে ব্যথা পেয়ে মা গো বলে মৃদু চিৎকার, পাশে তাকাতেই দেখলাম একটা দামি আইফোন আমার হাতের কাছে রাস্তায় পড়ে গড়াগড়ি খাচ্ছে। মোবাইলের ডিসপ্লের যা অবস্থা, এই ফোন ইহকাল ঠিক হবে বলে আমার মনে হচ্ছে না। ছোট্ট মাথায় তখনই প্রশ্ন আসলো, এত দামি ফোনকে এইভাবে ভেঙে রাস্তায় ফেলে গেল? ইস, ফোনটা দেখতে কি নতুন, এত ভালো ফোন কেউ ভাঙে? এই ফোনের মালিক নিশ্চিত উগ্রবাদী, পাষাণ বড়লোক হবে। টাকা গরমে রাস্তায় এত দামি ফোন ভেঙে চলে গেছে। ছি, এই জন্য এই জাতি সভ্য হবার নয়। এক মুহূর্তের জন্য নিজের ব্যথা ভুলে ফোনের দিকে তাকিয়ে আনমনেই বলে উঠলাম, আহারে, এত দামি আইফোনটা কোন পাষাণে ভাঙছে আল্লাহই জানে। মানুষ বড়লোক হলে যা হয় আর কি, টাকা দাম নাই এদের কাছে। এসব জাতির টাকা পয়সা দখল করে সরকার কেন যে বাংলাদেশ বর্ডারের পার করে দেয় না আল্লাহই জানে। রোহিঙ্গা হয়ে পরের দেশে ঘুরলে বুঝবে টাকার মায়া। কথাটা বলে হাত বাড়িয়ে ফোনটা তুলতে গেলে বুঝলাম আমার হাত কোথাও আটকে আছে। হাত নাড়াতে গিয়ে রাস্তার সাথে ঘষা লাগতেই ব্যথা আহ করে ওপর দিকে তাকাতেই আটকে উঠলাম মুহূর্তে। আল্লাহ, আমি শেষ। এতক্ষণ যাবৎ ভুলে যাওয়ার ঘটনাগুলো একে একে মনে পড়ল আমি কাউকে নিয়ে রাস্তায় পড়েছিলাম। ভয়ে আতঙ্কে সিটিয়ে গিয়ে লোকটার শক্ত মুখখানা এক পলক দেখে মুহূর্তে ঘাড় ঘুরিয়ে তাকালাম ভাঙা ফোনটার দিকে। আহা, যা বোঝার তখনই বুঝে গেলাম, এই ফোন ভাঙার আসামি অন্য কেউ না, আমি নিজেই। তখন আমার হঠাৎ ধাক্কা লাগায় লোকটার ফোন কান থেকে নিচে পড়ে ভেঙে গেছে। নিজের ভুলে এবার বেশ জোরে সোরে কান্না পেল আমার ভয়ে। এত দামি আইফোন ভেঙে গেছে, কি যে করব ভেবে না পেয়ে এক মুহূর্তের জন্য ইচ্ছে হলো হাত পা ছড়িয়ে রাস্তায় বসে কান্না করি। বহুত কষ্ট নিজের কান্না আটকে রেখে আইফোন থেকে দৃষ্টি সরিয়ে আবারও মাথা তুলে অপরাধী চোখে লোকটার দিকে তাকাতেই আতঙ্কে চমকে উঠলাম। ক্রোধিত ওই রক্তিম চোখ জোড়া দেখে তখনই আমার খেয়াল হলো, আরে লোকটা তো আমার পরিচিত। সর্বনাশ, ফোন ভাঙার জন্য আর কোনো মানুষ পেলাম না, সোজা কলেজের ভিপির ছেলে রিত খানের ফোনটাই ভাঙতে হলো আমায়। শেষ, আমি শেষ। আতঙ্কে যখন বুক ঠকঠক করছিল ভয়ে, তখনই আমার ভয়টা বাড়িয়ে দিল রিত খানের চাপা গর্জনে। হোয়াট দ্য হেল! আমার ওপর থেকে উঠে দাঁড়াতে গিয়ে যখন ওনার পাঞ্জাবিতে টান খেলো, তখনই চাপা গর্জনে এই কথাটা বলে। উনি তখনও আমার দিকে ঝুঁকে রয়েছে, কারণ ওনার পাঞ্জাবির একাংশ ছিঁড়ে আমার হাতের মুঠোয়। আমি আতঙ্কিত চোখে ওনার দৃষ্টি অনুসরণ করে আমার হাতের দিকে তাকাতেই বুঝলাম ওনার গর্জন ছাড়ার কারণটা। অসহায়তা আর বুক ধরফরে এবার সত্যি সত্যি আমার হাত ছড়িয়ে ছিটিয়ে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে ইচ্ছে করলো। অবশেষে নিজেকে দমিয়ে রাখতে পারলাম না। রাস্তায় ওই অবস্থায় শুয়ে থেকেই দুই হাতে মুখ ঢেকে অতিরিক্ত ভয়ে কেঁদে উঠলাম। লোকটার ফোনটা ভেঙে কান্না আটকাতে পারলেও যখন দেখলাম লোকটার পিঠে কলার থেকে কামড় অবধি সাদা পাঞ্জাবিটা ছিঁড়ে আমার হাতে ধরে আছি, তখন কি আর কান্না থামানো যায়? এত বড় ভুল? ভুল নয়, ঘোর অপরাধ। এত বড় অপরাধ করেও কি স্বাভাবিক থাকা যায়? না, যায় না। আমার তো এই মুহূর্তে ইচ্ছে করছে কাঁদতে কাঁদতে একটা সাগর বানিয়ে ফেলি, সেই সাগরের পানিতে হৃদ নামক লোকটাকে ভাসিয়ে দূরে কোথাও পাঠিয়ে দিই, যাতে আমি বেঁচে থাকি।
সেই সাগরের পানিতে রিত নামক লোকটাকে ভাসিয়ে দূরে কোথাও পাঠিয়ে দেই, যাতে আমি বেঁচে যাই। আমার কান্নার মধ্যে লোকটা উঠে দাঁড়ালো। আমি তখনও কেঁদে যাচ্ছিলাম, তবে আঙুলের ফাঁক দিয়ে লোকটাকে দেখছিলাম কি করে। লোকটা গায়ে সাদা পাঞ্জাবিটা ঝেড়ে উঠে রাগে কটমট করে ঘাড় বাঁকিয়ে নিজের পিঠ দেখতে চায়। অল্প একটু দেখেই বুঝতে পারলো ওনার পাঞ্জাবি শেষ, তাই চাপার আগে কটমট করে চিবিয়ে চিবিয়ে বলল, নাটক শেষ হলে উঠে দাঁড়ান, নয়তো গাড়ির চাকার সাথে বেঁধে সোজা থানায় নিয়ে যাব। এখানকার থানাও আমার, পুলিশও আমার, শুধু আসামি হয়ে সারা জীবন পৌঁছে মরতে হবে আপনাকে। হাড় হিম করা হুমকিতে কেঁপে উঠলাম আমি। সর্বনাশ! থানার পুলিশ করলে আমি শেষ। আমার আব্বু আস্ত রাখবে না আমাকে ভেবে তৎক্ষণাৎ উঠে বসলাম। ভেজা চোখে আস্তে ধীরে উঠে দাঁড়ালাম, অপরাধীর মতো মাথা নত করে। কান্না ভাঙা গলায় মিনমিন করে বললাম, সরি স্যার, ভুল হয়ে গেছে, মাফ করে দিন। উত্তর না পেয়ে অপরাধীর ন্যায় চোখ তুলে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। উনি কেমন কপাল কুঁচকে তাকিয়ে আছে আমার দিকে। দৃষ্টিতে শীতলতা নেই, খানিকটা রাগ আছে, তবে বেশটা বিরক্ত প্রকাশ। আমি ভয়ে কাচুমাচু করে এদিক সেদিক তাকিয়ে আবারও পালাবার রাস্তা খুঁজছিলাম। তখনই আমার পায়ের কাছে কিছুর আভাস পেয়ে নিচে তাকাতে দেখলাম উনি ঝুঁকে রাস্তা থেকে কিছু তুলছে। প্রথমে ভাবলাম হয়তো আমার বইয়ের ব্যাগ তুলে দিবে আমায়, কিন্তু না, উনি আমার ধারণা মিথ্যে করে যখন আমার পায়ের কাছ থেকে রিফাত ভাইয়ের দেওয়া প্রেম চিঠি আর গোলাপ ফুল তুলে নিজের হাতে নিলেন, তখনই ভয়ে চমকে উঠলাম। আল্লাহ, উনি আমার চিঠি হাতে নিচ্ছেন কেন? লজ্জায় অস্বস্তি বোধ করতেই উনি উঠে দাঁড়ায় চিঠি আর ফুল নিয়ে। উল্টে পাল্টে চিঠির খামটা আর গোলাপ দুটো দেখে আমার দিকে তাকিয়ে কপাল কুঁচকে প্রশ্ন করে বলল, লাভ লেটার? আমি অস্বস্তিতে আছড়ে পড়েছিলাম বারবার। কিছু বলার মতো গলা দিয়ে কথা বের হচ্ছিল না, গলা ভীষণ কাঁপছিল। হঠাৎ করে বড্ড পানির তৃষ্ণা অনুভব করলাম। বুঝলাম আমি ওনাকে ভয় দেখিয়ে ভীষণ লজ্জা পাচ্ছি, তাই হুট করে হাত বাড়িয়ে ছুঁয়ে মেরে ওনার হাত থেকে চিঠিটা নিতে চাইলেও নিতে পারলাম না, কারণ উনি আমার থেকে আরও এক ধাপ এগিয়ে। তৎক্ষণাৎ চিঠিটা মাথার ওপরে তুলে ফেললেন। আমি অস্বস্তি বোধ করে জড়ানো গলায় হাঁসফাঁস করে বললাম, এটা দিন আমাকে। কেন? ওটা আমার ছিল। আমার ছিল বলতে এখন নেই। ছিল শব্দটা অতীতে চলে গেছে, বর্তমানের এটা আমার। আমি যেহেতু রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছি, তাই এটা আমার। লোকটা অদ্ভুত কথায় বোকার মতো তাকিয়ে রইলাম। কি বলে এইসব? আমার চিঠি ওনার কি করে হয় আবার? রিফাত ভাইয়ের সাথে কি উনি প্রেম করবে? ছেলে হয়ে ছেলের সাথে প্রেম? তখনই উনি গম্ভীর গলায় বলে ওঠে, আউট। বিষণ্ণে বলে। উঠলাম মানে? আমার কথা হেলদোল হলো না ওনার। গোলাপ দুটো ঢিল মেরে ফুটপাতের ড্রেনে ফেলে হাতে চিঠিটাও মুষ্টিতে দলা মুচুড়া করে ড্রেনে ফেলে দিয়ে আমার দিকে তাকালেন। হাতের ঘড়িটা এক পলক দেখে দায়সারা উত্তরে বললেন, এই শেষ। নেক্সট টাইম আমার চোখের সামনে পড়া নিষেধ। কথা অমান্য হলে জীবনও শেষ। মানে এটা কোনো কথা? কেউ কি কারোর সামনে ইচ্ছে করে যায় নাকি? আমি কি এখন ইচ্ছাকৃত কিছু ঘটিয়েছি ওনার সাথে? সব কিছুই অনাকাঙ্ক্ষিত। এর জন্য উনি আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন? আমার মতো অপরিচিত মেয়ের সাথে ওনার কি শত্রুতা? মেয়ে প্রথম দিন থেকেই কেন বাজে আচরণ করছে, এখন আবার মারার হুমকি দিচ্ছে। আচ্ছা, লোকটা সন্ত্রাসী নয় তো? হতে পারে। নোস, যদি দেখা হয় তো? আমার হঠাৎ প্রশ্নে ওনার মধ্যে হালকা পরিবর্তন ঘটল। এক কদম এগিয়ে এসে আমার দিকে হালকা ঝুঁকে ওনার 2 আঙ্গুল বন্দুকের মতো করে তাক করলো আমার গলার ওপর ও থুতনির নিচে। বেশ সিরিয়াস গলায় বলল, কথার অবাধ্য হলে গুলি যে কোথায় করব নিজেও জানি না। অপরিচিত কাউকে যে এমনভাবে হুমকি দেওয়া যায় আমার জানা ছিল না। আমি অপরিচিত হয়েও যদি আমার সাথে এমন ব্যবহার করেন,
তাহলে পরিচিত মানুষের সাথে কি করেন উনি? আল্লাহ জানে। এমন উগ্রবাদী তেরা মানুষটার গার্লফ্রেন্ডগুলো ঠিক তো বড্ড জানতে ইচ্ছে করলো আমার ছোট্ট মনে। তবু মুখ বাঁকিয়ে প্রশ্নটা করার সাহসটা হলো না। আবার চুপও রইলাম না। ভয়ার্ত মুখে নিভে যাওয়া গলায় আস্তে করে বললাম, আপনি আমার সাথে এমন করেন কেন? আমি তো ইচ্ছে করে আপনার ফোন ভাঙিনি। আউট। লোকটার গম্ভীর গলায় কেঁপে উঠলাম আমি। আবারও অপমান? এবার তো আমি ওনার রুমে নেই, রাস্তায় দাঁড়িয়ে আছি। এই রাস্তা থেকে আউট হয়ে কোথায় যাব? আকাশে? অপমানিত সহ্য করতে না পেরে বলে ফেললাম, অপরিচিত মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয়। আমার কথায় যেন চটে গেলেন উনি। তিতিরের মেজাজে চিবিয়ে বলল, জ্ঞান দিতে বলছি? আপনার শুকরিয়া আদায় করা দরকার। আপনি আমার পরিচিত কেউ নন। নয়তো যে ডানা মেলে রাস্তায় উড়ে বেড়াচ্ছেন, সেই ডানায় পাখনাগুলো কবেই ছাঁটাই হয়ে যেত আমার হাতে। নাও আউট। লোকটার রাগান্বিত মেজাজের ভয়ে সিটিয়ে গেলাম আমি। কি সাংঘাতিক লাগে লোকটা রেগে গেলে। আর কিছু বলার সাহস পেলাম না। ব্যাগ নিয়ে যে ব্যাগে দৌড়ে এসেছিলাম সেই ব্যাগে দৌড়ে পালিয়ে গেলাম। জীবনে বেঁচে থাকলে সজ্ঞানে কখনো লোকটার সম্মুখীন হব না। অসভ্য নেতা। মায়া যেতেই হৃদ বিরক্তির চোখ তুলে নিজের ভাঙা ফোনটার দিকে তাকালো। জরুরি ভিত্তিতে চট্টগ্রামে এসেছিল দাদা দাদির বাড়িতে, কিন্তু মাঝে গাড়ির টায়ার পাঞ্চার হওয়ায় বডিগার্ড পাঠিয়েছে গাড়ির টায়ার চেঞ্জ করতে। এরই মধ্যে ফোন আলাপ করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কিন্তু হঠাৎ করে মায়ার আগমনে ফোনটাও ভাঙলো। এমন না সে ফোন ভাঙায় রিয়েক্ট করতো না, অবশ্যই রিয়েক্ট করতো, কিন্তু চোখের সামনে মায়াকে দেখে তার রিয়াকশনটা উল্টো দিকে চলে যায়। মেয়েটাকে দেখলে কেন যেন তার বড্ড পরিচিত লাগে। হারিয়ে যাওয়া বউটার কথাও মনে পড়ে। আজ বিগত 1.5 বছরের উপরে হয়েছে তার হঠাৎ বিয়েটার সময়কাল। এতদিন পর তার বিয়েটা সম্পর্কে জানতে ইচ্ছে হয়নি, কিন্তু সেদিনকার কলেজ ফাংশনে মেয়েটিকে দেখেই তার হারিয়ে যাওয়া বউটার কথা মনে পড়ল ভীষণ করে। বিশেষ করে মেয়েটার গলার স্বরটা তার বেশ পরিচিত লাগলো। হ্যাঁ, সেদিন ঝড়ের রাতে অ্যাক্সিডেন্টে তার হুঁশ তেমন ছিল না, যার জন্য সাহায্যকারী মেয়েটার মুখটা স্পষ্ট দেখতে পায়নি সে। ঝাপসা ছিল মুখটা, কিন্তু মেয়েটার কণ্ঠটা আজও তার কাছে স্পষ্ট। তারপর কাজী সাহেবের দেওয়া কাবিননামায় দেখেছিল সে তার বইয়ের নামটা রিক্তা ইসলাম মায়া, বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। ব্যাস এতটাই দেখেছিল। তার বইয়ের সম্পর্কে আর কিছু জানে না সে, জানার ইচ্ছাও নেই। কিন্তু সেদিন ফাংশনে এই ইসরাত নামক মেয়েটার মুখে ব্রাহ্মণবাড়িয়া শব্দটা শুনেই চোখ তুলে তাকিয়েছে সে। দেখেছিল মেয়েটাকে, বেশ পরিচিত মনে হয়েছিল মুখটা। সে প্রথমে সন্দেহ করেছিল মেয়েটা তার বউ হতে পারে। এই জন্য মূলত ফাংশন শেষে দ্বিতীয়বার সাক্ষাতে সে মেয়েটার নাম জিজ্ঞাসা করেছিল, কিন্তু মেয়েটার নাম ইশরাত জাহান বলায় তার সন্দেহ দূর হয়ে যায়। বুঝতে পারে এই মেয়েটি তার হারিয়ে যাওয়া বউ নয়। কিন্তু তারপরও কেন যেন মেয়েটাকে দেখলে তার রাগ হয়, তাও জানে না। সে কি আশায় ছিল এই মেয়েটা তার পালিয়ে যাওয়া বউটা হতে পারে, এজন্য হয়তো। যদিও মেয়েটা তার পালিয়ে যাওয়া বউ হতো, তাহলেই বা কি? বউকে দিয়ে তার কি দরকার? কেন দরকার নেই? বিয়েটা সে মানে না। এমন হঠাৎ বিয়ের কোনো ভিত্তি নেই তার কাছে। সেখানে এই বেয়াদব মেয়েকে মায়া তো বউ হিসাবে আরও দরকার নেই। নিজের চিন্তা ভাবনাটায় হৃদ নিজেই ফোড়ন কাটলো তৎক্ষণাৎ। নিজের ভাবনায় নিজেই বিরুদ্ধতা করলো। না, এই বেয়াদব মেয়েটাকে তার বউ হিসাবে নিজের জন্য দরকার না হলেও অন্তত আজকে একটা থাপ্পড় মারার জন্য হলেও মেয়েটাকে তার বউ হওয়ার দরকার ছিল। রাস্তায় দৌড়াদৌড়ি করে প্রেম চিঠি নিয়ে ঘুরে বেড়ানো বের করত। মাথা তুলে আছড়িয়ে আছড়িয়ে যদি দম না বের করতো, তাহলে তার রাগ তো কিছুতেই কমতো না। বেয়াদব নারী। হৃদের চিন্তা ভাবনার মাঝেই গাড়ি এসে থামল। আসিফ গাড়ি থেকে নেমে দ্রুত পিছনে দরজা খুলে দিতেই হৃদ গম্ভীর মুখে উঠে বসল গাড়িতে।
ড্রাইভারের সাথে আসিফ সামনে বসতেই গাড়ি চলতে শুরু করলো আরাফ খানের বাড়ির উদ্দেশ্যে। হৃদ গা এলিয়ে সিটে বসতেই সামনে থেকে আসিফ প্রশ্ন করে বলল, ভাই আপনার পাঞ্জাবি ছিল কিভাবে? কিছুক্ষণ আগেও তো ভালো ছিল। হৃদ আসিফের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে উঠে বসলো। আসিফের প্রশ্নে সরাসরি উত্তর না দিয়ে নিজ বাক্যে বলল, তোর আমার অ্যাক্সিডেন্টের কথা মনে আছে? 2017-তে চট্টগ্রাম থেকে ঢাকা ফেরার পথে নরসিংদী জেলায় হয়েছিল সেটা। হৃদের কথায় আসিফ তৎক্ষণাৎ সম্মতি দিয়ে বলে ওঠে, জি ভাই, মনে আছে। বুঝেছিস আসিফ, আমার একটা বিয়ে হয়েছিল সেদিন রাতে। বলতে গেলে অনাকাঙ্ক্ষিত বিয়ে। আমাকে সাহায্য করা মেয়েটাই আমার বউ। অসুস্থতার জন্য বউটার ফেসটাও দেখা হয়নি। নাম পরিচয় কিছু জানি না, শুধু বউটার কণ্ঠটা একটু করে মনে আছে। এখন মনে হচ্ছে তোর ভাবিকে একটু দেখার জন্য হলেও তার খোঁজ করার দরকার। যা তো তোর পলাতক ভাবির খোঁজ করতো। অনেক তো হলো তার লুকিয়ে চুকিয়ে বেড়ানো, এবার না হয় স্বামীর মুখ দর্শন করবে। হতবাক আসিফ চোখ দুটো বড় বড় করে তাকিয়ে থাকলো হৃদের দিকে। হৃদ ভাই বিয়ে করেছে? কই, সে তো জানতো না। তাকে বলেনি তো এতদিন। এত বড় সত্যি কথাটা যদি কোনো কারণে খান পরিবারের কানে যায় তাহলে তোলপাড় হয়ে যাবে। সর্বনাশের কাণ্ড ঘটিয়ে বসবে এক একজন। তাছাড়া হৃদ খানের মতো মানুষ শুধু বউয়ের মুখ দেখার জন্য এতদিন পর খোঁজ করবে এমনটাও নয়। নিশ্চিত কি কিছু তো একটা মনে আছে। আসিফ জি ভাই বলে সম্মতি দিয়ে সামনে ঘুরে গেল। হৃদকে আর কিছু বলার মতো সাহস পেল না, কারণ হৃদের পার্সোনাল বিষয়ে প্রশ্ন করা একদমই পছন্দ করে না। হৃদ নিজ থেকে যতটুকু বলবে ততটুকু সবাই শুনতে পারবে, এর বেশি প্রশ্ন করা নিষেধ। ভয়ার্ত মুখে জড়সড় অবস্থায় কুচ্চ হয়ে বসে আছি খাটের কোণার অপরাধী মুখে। আমার ঠিক সামনে জুই তবদা মেরে মাথা চেপে বসে আছে শক্ট হয়ে। দুজনের গায়ে এখনও কলেজ ড্রেস জড়ানো। সময়ের দুপুরে 2টোর ঘরে। সকালে হৃদ খানের সামনে থেকে পালিয়ে আমি কলেজে যেতে চেয়েছিলাম, কিন্তু পারিনি জুইয়ের জন্য। আমাকে জোর করে বাসায় নিয়ে এসেছে, ব্ল্যাকমেল করে বলেছে ওর সাথে বাসায় না আসলে আরিফ ভাইয়াকে বলে দিবে আমি চুরি করে বিয়ে করে ফেলেছি। ওর কথায় ভয় পেয়ে বাধ্য হয়ে বাসায় আসলাম এবং শুরু থেকে সব কিছু বললাম, যা যা সেদিন রাতে আমার সাথে হয়েছিল অচেনা লোকটাকে নিয়ে। আর তখন থেকেই আমার হঠাৎ বিয়ের বিষয়টা নিয়ে রিয়েক্ট করেছে, যেন ওর মাথায় আকাশ ভেঙে পড়েছে এমন আচরণ করেছে। করারই কথা, আসলে আমার বড় বোনের বিয়ে এখনও হয়নি, সেখানে আমি পরিবারের সবার ছোট হয়ে গেছে, লুকায়িতভাবে বিয়ে করে নিয়েছি। ওই বিষয়টি কারো সহজ মেনে নেওয়ার কথা না, জুঁইয়ের ক্ষেত্রেও তাই। আমার গোষ্ঠীর মধ্যে আমার বড় ভাই বোন আছে যাদের আমার আগে বিয়ে হওয়ার কথা, তারপর সিরিয়ালে আমি সবার শেষে। সেখানে আমি সবাইকে টপকে সিরিয়াল ভেঙে সবার আগে বিয়ে করে নেওয়াটা শুধু চমকে নয়, ঘোর পাপও বটে। বিগত 2 ঘন্টা ধরে এমন তবদা মেরে বসে আছে জুই আমার বিয়ের ব্যাপারটা শুনে। প্রথম ওর এমন ঝিম মেরে বসে থাকাটা ভয় করলেও এখন বেশ বিরক্ত লাগছে। আর কতক্ষণ এমন মরার ভয়ে কাটাবো আমি? এখনও তো কিছু একটা বলা দরকার ওর, তাই না? আজব, আমার বিয়ে হয়েছে সেই 1.5-2 বছর আগে। এতদিন যাবৎ ভয় পেয়ে এসেছি, মনে মনে সবাই জানলে কি হবে। এখনও ভয় আছে, তবে এই জন্য আর কতক্ষণ এমন মরার ঝিম মেরে বসে থাকবো? এবার নড়াচড়া করা দরকার না? এত পুরাতন বিয়ের বিষয়টা নিয়ে লম্বা রিয়েকশন কিভাবে দিব আমি? বিরক্ত লাগছে। জুইয়ের বিষণ্ণ হতভম্ব মুখটার দিকে তাকিয়ে একটু সহজ হলাম। যা হবার হবে, এবার একটু নড়াচড়া করার দরকার ভেবে পা দুটো কুচো করার থেকে মুক্ত করলাম। ফ্লোরে পা জোড়া ফেলে সোজা হয়ে বসে আবারও ঘাড় ঘুরিয়ে তাকালাম জুইয়ের মাথা চেপে ধরা নত মস্তিষ্কের দিকে। দ্বিধা কাটিয়ে সহজ গলায় বললাম, জুই, এক জায়গায় বসে থাকতে থাকতে আমার কোমর ব্যথা করছে। তোরও নিশ্চয়ই করছে।
একটা কাজ করি চল, দুজনে ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করে তারপরও এসে সেম দুঃখী দুঃখী পুজে নিয়ে বসে, কেমন? শরীরে এনার্জি পাবো। আমার কথাগুলো শেষ করার আগেই জুই হামলে পড়ে আমার উপর। পাশ থেকে বালিশটা নিয়ে আমাকে এলো পাথারি মারতে মারতে আমাকে বিছানার ওপর ফেলে আমার পেটের ওপর চেপে বসে। হাতে বালিশটা নিয়ে আমার মুখের ওপর চেপে ধরে চেতন গলায় বলে, উর্দি গর্ধব, এত বড় কাণ্ড ঘটিয়ে তোর এখন খাওয়া দাওয়া করা লাগবে না? টেনশনে আমি মরে যাচ্ছি, আর তুই উল্টাপাল্টা কথা বলবি তো আমি সোজা আরিফ ভাইয়ের কাছে বিচার দিব তোর নামে। বলে দিব তুই চুরি করে বিয়ে করে আমাদের থেকে লুকিয়েছিস এত কিছু। তারপর কি হবে ভেবেছিস? তোকে কে বাঁচাবে বড়দের হাত থেকে? তখন ডাকিস তোর ওই অচেনা নাম না জানা জামাইকে, সে বাঁচাবে তার বউকে সবার হাতের মার খাওয়া থেকে, কেমন? আমি বরং বলে দিই সবাইকে, কি বলিস? দুই হাতে জোর খাটিয়ে মুখের ওপর থেকে জুইয়ের হাত বালিশটা ফেলে বড় বড় নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। আর একটু হলে দম বন্ধ হয়ে মারা যেতাম। পেটের ওপর এখনও জুই বসে আছে। ওকে ধাক্কা দিয়ে সরিয়ে উঠে বসলাম। হাঁপাতে হাঁপাতে জুইয়ের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বললাম, অসভ্য মাইয়া, বালিশ চাপা দিয়ে আমার জামাইকে বিধবা বানানোর ষড়যন্ত্র করিস তাই না? মরলে তো আমি মারবো, বউ হারালে আমার জামাই হারাবে। তোর কি? তুই তো আর কিছু হারাবি না। ও মা গো, কত বড় ষড়যন্ত্র! ভাগ্যিস গায়ে জোর থাকায় আজ একটুর জন্য বেঁচে গেলাম, নয়তো আজ আমার জামাই একটুর জন্য বউ হারাতো। ইস ইস, বেচারা জামাই বউ দেখার আগে বিধবা হয়ে যেত। আমার রাগান্বিত দৃষ্টি এড়িয়ে জুইও উঠে বসে শোয়া থেকে। ওর দৃষ্টিতে তখনও ক্ষেপানো আমার ওপর। আমার দিকে তেড়ে এসে আমার বাহু চেপে আঙুল তুলে শাসিয়ে বলে। জুইয়ের হুমকি স্বরূপ কথায় নিভে গেলাম আমি। ভয়ে জড়ো হলো মুহূর্তে। পরিবারের এই বড়দের জন্য বিয়ের বিষয়টা এতদিন যাবৎ লুকিয়ে রেখেছিলাম আমি। এখন জুই আমার সেই ভয়টা বুঝে আমার বিরুদ্ধে কাজ লাগাচ্ছে। আমাকে ভয় দেখিয়ে আমি অপরাধী মুখে ওর দিকে তাকিয়ে ভয়ার্ত গলায় বললাম, এমন করিস কেন? তুই না আমার বোন হোস? বোন হয়ে শত্রুর মতো কাজ করবি আমার সাথে? অবশ্যই করব, 1000 বার করব। কেন করব না তুই বল? তোর আইডিয়া আছে তুই কত বড় ঝামেলায় ফেসে গেছিস? বিয়ে কি ছেলে খেলা? তুই আধার রাতে কাকে বিয়ে করেছিস তাও জানিস না। ভালো মানুষ বিয়ে করেছিস নাকি চোর ডাকাত লুচ্চা নাকি বিবাহিত কোনো পুরুষকে বিয়ে করেছিস তাও বলতে পারছিস না। এখন আবার বলছিস নাম ঠিকানাও জানিস না। যাকে বিয়ে করলি তার চেহারাও নাকি ভুলে গিয়েছিস দীর্ঘদিন না দেখাই। এটা কোনো কথা? একে তো বিয়ের মতন এত গুরুত্বপূর্ণ বিয়ের বিষয়টা লুকিয়ে লোকটার নাম ঠিকানা না জেনে অপরাধ তো করেছিসই, এখন আবার স্বামীর চেহারা ভুলে ঘোর পাপ করেছিস। তোর আইডিয়া আছে এই বিয়ের জন্য তোকে জীবনের কতটা সাফার করতে হবে? জীবন এত সহজ? লোকটা যদি বিবাহিত খারাপ লোক হয় তখন কি করবি তুই? হুট করে যে বিয়ে করে নিলি, আমাদের সমাজে ডিভোর্সের মানে বুঝিস? তুই স্বামী সংসার করিসনি বা তোর কোন পরিস্থিতিতে বিয়েটা হয়েছিল সেটা কেউ দেখবে না, বরং সবাই তোর দিকেই আঙুল তুলে বলবে তুই ডিভোর্সি। বিয়ের আগে একটা মেয়ে যদি 10টা ছেলের সাথে হারাম প্রেম করে, হারামভাবে শরীর বেঁচে দেয়, তাকে আমাদের সমাজে কলঙ্কিত বলে না, বরং বয়সের দোষ বলে চালিয়ে দেয়। অথচ একটা ভালো মেয়ে যদি আল্লাহর পবিত্র কালিমা পড়ে একজন পুরুষের সঙ্গে 2 দিন সংসার করে এবং সংসার ভেঙে যায়, তাহলে সবাই মেয়েটাকে অপরাধী বলে, তার দিকেই আঙুল তুলে কলঙ্কিত বলে দাবি করে। অথচ বিয়ে আর তালাক দুটোই কিন্তু ইসলামের শরীয়তে হালাল। এখন তুই বল তোর সাথে আমার কি করার দরকার? তুই আমার বোন বিদায় আমার কলিজা জ্বলছে এই ভেবে যে এই সমাজ তোকেও বিনা কারণে ডিভোর্সি বলে কলঙ্কিত করবে। তার চেয়ে বড় কথা হলো তুই কোনো খারাপ লোকের চক্করে তো পড়িসনি। লোকটার পরিচয় জানলে অন্তত খুঁজে নিতে পারতাম লোকটাকে। যেমন চুপিসারে বিয়েটা করেছিস ঠিক তেমন চুপিসারে ডিভোর্সটাও নিয়ে নিতাম আরিফ ভাইয়াকে সবটা জানিয়ে। ইসলামের ছেলেদের একসঙ্গে 4টা বিয়ের হুকুম দিলেও মেয়েদের কিন্তু একাধিক বিয়ের হুকুম দেয়নি।
ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত স্বামীর সাথে তার তালাক হচ্ছে বা বিধবা হচ্ছে মেয়েটি। তুই বুঝতে পারছিস? তোর জীবন পুরোটাই আটকে আছে। ওই লোকটাকে তালাক না দিলে তুইও লাইফে দ্বিতীয় বিয়ে করতে পারবি না। তুই যদি মনে করে থাকিস তোর গোপন বিয়ের খবর কেউ জানে না, তাই চুপিসারে দ্বিতীয় বিয়েটা করে নিবি, তাহলে তুই ঘোর পাপ করবি। প্রথম স্বামী থাকাকালীন দ্বিতীয় বিয়ে তো হবেই না, উল্টো জিনাকারী হবি তুই। জুইয়ের দীর্ঘ কথায় দমে গেলাম আমি। সত্যি বলতে আমি এতটা গভীরে ভাবিনি। আমার মাথায় আসেনি জীবনে আমাকেও দ্বিতীয়বার বিয়ে করতে হবে। পরিবারের মেয়ে আমি। জীবনের একটা সময়ে একবার না একবার তো আমায় বিয়ের জন্য চাপ দিত সবাই। তখন আমি কি করতাম? জুইয়ের কথার গভীরতা চিন্তা করতেই কান্না পেল আমার। তীব্র অপরাধবোধ মিইয়ে গিয়ে ধরা গলায় বললাম, সরি রে জুই, আমি ভুল করে ফেলেছি। আসলে তখন এত কিছু আমার মাথায় আসেনি। তীব্র ভয়ে ভুল করে ফেলেছি। এখন কি করব? আমার অশ্রুসিক্ত টলমল চোখের দিকে তাকিয়ে জুই শান্ত হয়ে বসলো। চিন্তিত ভারী নিঃশ্বাস ফেলে আমার দিকে তাকিয়ে বলল,